ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা সবাই সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো, তাই তো? তো চলো আজকে কথা না বাড়িয়ে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের তোমাদের ভৌতবিজ্ঞানের যে সিরিজ চলছিল, আজকে সেই ভৌতবিজ্ঞানেরই আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং মাধ্যমিকে এই ক্লাস থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন পাবে কিন্তু, ঠিক আছে? তো চলো মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করবে। আজকে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি যেটা, সেই অজৈব রসায়নের ক্লাস আমরা করব। এই অংশে তোমাদের আগে একটু বলে নিই, এই অংশে আমরা তিনটে গ্যাসের প্রপার্টিজ, তাদের ব্যবহার, এগুলো সম্পর্কে জানব। তার মধ্যে রয়েছে, সবার আগে রয়েছে অ্যামোনিয়া গ্যাস, যার ক্লাস এখনই শুরু করে দেব। তারপরে রয়েছে আমাদের হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি, ধর্ম এবং ব্যবহার। ঠিক তারপরেই অজৈব রসায়নের শেষের দিকে আমাদের রয়েছে তিনটে অ্যাসিড, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড এবং একটি সালফিউরিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিডের যে শিল্প প্রস্তুতি, সেগুলো আমরা একে একে জানব। এবং সব শেষে আমরা বলেছিলাম যে আমাদের সেকেন্ড টার্মিনালের লাস্ট যে অধ্যায়, সেটি হচ্ছে মেটালার্জি বা ধাতুবিদ্যা, সেটাও আমরা একে একে শিখে নেব, ঠিক আছে? তো চলো আজকে তোমরা সম্ভবত ক্লাস 8-এ মনে পড়ে গ্যাস প্রস্তুতি পড়েছিলে, প্রথম গ্যাসের প্রস্তুতি, সেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রস্তুতি পড়েছিলে ছেলেবেলায়। ঠিক তেমনই খুবই সহজ কিন্তু খুব ভালোভাবে তোমার কি বলবো, এটা একটুখানি হলেও মুখস্থ করার মতো জায়গা, সেই অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি আজকের আলোচ্য বিষয়। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করব আমরা। NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি কিভাবে আমরা করব, তাকে সংগ্রহ কেমন করে করব, শুষ্ককরণ কেমন করে করব, তার তোমার ব্যবহারগুলোই বা কী, সব নিয়ে আজকের ক্লাস। এবং আজকের এই ক্লাসটি মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং কোনো রকমভাবে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও। তো চলো বোর্ডের দিকে একবার তাকিয়ে নাও, এখানে দেখো পরপর আমরা আজকের ক্লাসের যে সারাংশ বলতে পারো, দেখো এখানে লেখা আছে আজকের আলোচ্য বিষয় বা আজকের আলোচনা কি রয়েছে না। আজকে আমরা প্রথমেই জানব অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণ, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে প্রস্তুত করতে গেলে তার নীতিটা কী এবং তার ব্যালেন্স সহ সমীকরণটা কী হবে সে সম্পর্কে জানব। তারপরে পদ্ধতি, কিভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় পরীক্ষাগারে, তার পদ্ধতি, শুষ্ককরণ, সংগ্রহ, শনাক্তকরণ। তারপরে রয়েছে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরাস পেন্টক্সাইড দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যায় না কেন, তার উত্তর আমরা জানবো আজকের ক্লাসে। সেই সঙ্গে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ, যেগুলো অ্যামোনিয়ার যে ভৌত ধর্ম, সেগুলো একবার জেনে নেব। রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজগুলো জানব। অ্যামোনিয়াকে শিল্প প্রস্তুতি বা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াকে কিভাবে প্রস্তুত করা হয় সেটা জানব। তার সঙ্গে অ্যামোনিয়ার ব্যবহার, ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয় এবং অবশেষে ইউরিয়ার ব্যবহার দিয়ে আজকের ক্লাস শেষ করব। সুতরাং এতগুলো বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তো চলো আর দেরি করব না, অনেকটাই বড় ক্লাস, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা কি দেখো, এক এক করে করব আর টিক মেরে দেবো আমরা, কেমন? অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণ, এই টিক মেরে দিলাম। তো দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যামোনিয়া গ্যাসকে প্রস্তুত করার জন্য তার যে নীতি এবং সমীকরণ সেটি লেখো, তখন আমরা বলবো যে পরীক্ষাগারে অ্যামোনিয়া এই গ্যাসটি তৈরি করার জন্য আমরা অ্যামোনিয়ার যে কোনো একটি লবণ এবং ক্ষারক বা ক্ষার, সেইটাকে যদি আমরা মিশিয়ে উত্তপ্ত করি, তাহলেই কিন্তু তোমার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। এটা কিন্তু সাধারণ নীতি, ঠিক আছে? সাধারণ নীতি মাথায় রাখবে। আর পরীক্ষাগারের নীতি যদি হয়, তাহলে পার্টিকুলারলি আমাদের লিখতে হবে অ্যামোনিয়াম লবণটির নাম এবং কোন ক্ষার বা ক্ষারক ব্যবহার করছি তার নাম। অর্থাৎ আমাদেরকে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি লিখতে হবে। পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় এবং এক্ষেত্রে
তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন এই দুটোকে 1:3 এই অনুপাতে নিলে ভালো হয়। ঠিক আছে, তো চলো কি কি নেওয়া হয় দেখো একবার। না, প্রথমে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতের নীতি ও সমীকরণ আমরা করছি কি, নীতি ও সমীকরণ। না, এখানে যে দুটো পদার্থ নেব আমরা, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আচ্ছা একটু বড় করে লিখি, NH4Cl, আর 2 নম্বর পদার্থ আমরা নেব কলিচুন CaOH2। কী অনুপাতে নেব? এই দুটোকে নেব আমরা, অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ এবং কলিচুন নেব আমরা 3 ভাগ। এই হচ্ছে নীতি। আরও একবার বলি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ কলিচুনকে ভালোভাবে মিশিয়ে যদি একটি গোলতল ফ্লাস্কের মধ্যে নেওয়া হয় এবং বুনসেন বার্নার দিয়ে সেই ফ্লাস্ক যদি উত্তপ্ত করা হয়, ফ্লাস্কটিকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ক্লিয়ার? এটা হচ্ছে নীতি। এবারে সমীকরণ, ব্যালান্স সহ সমীকরণটা কী হবে? না, সমীকরণটা হবে, দেখে নাও, অ্যামোনিয়াম ক্লোরাইড 2NH4Cl প্লাস কলিচুন CaOH2। তুই চিহ্ন দিলাম, কি কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস 2 অণু অ্যামোনিয়া গ্যাস, এই যে অ্যামোনিয়া, প্লাস 2 অণু জল। এটাই হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির ব্যালান্স সহ সমীকরণ, অর্থাৎ সমিত সমীকরণ যাকে আমরা বলি। বিক্রিয়াটি দেখে নাও, 2NH4Cl প্লাস CaOH2 ইজিক্যাল টু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 2 অণু অ্যামোনিয়া প্লাস 2 অণু জল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণ বলো, তখন আমরা কি বলবো? না, 1 ভাগ ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 ভাগ ওজনের কলিচুন ভালোভাবে মিশিয়ে যদি উত্তপ্ত করা যায়, তাহলে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস পেতে পারি। সমীকরণটা দেখে নাও, তোমাদের সামনেই লেখা হয়েছে 2NH4Cl প্লাস CaOH2 ইজিক্যাল টু CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। বোঝা গেল? আশা করি সবাই বুঝে গেছো। নেক্সট কী ছিল আমাদের? পদ্ধতি। দেখো, এক এক করে আমি কিন্তু সবগুলোকে শেষ করব। এবারে পদ্ধতি, নীতির পরে আমরা কিভাবে অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে তৈরি করা হয় তাই নিয়ে এবারে আলোচনা করব। দেখো, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির পদ্ধতি, এই পদ্ধতি জানতে গেলে আমাদের কোন কোন অ্যাপারেটাস ব্যবহার করা হয়, কি কি যন্ত্রপাতি লাগে সেগুলো একবার বলে দিই। অ্যাপারেটাসগুলোর নাম আগে বলে দিই। দেখো, আমাদের লাগবে প্রথমেই একটা গোলতল ফ্লাস্ক, যেটাতে কিনা তোমার ওই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুনের মিশ্রণটাকে রাখা হয়। 2 নম্বর, ফ্লাস্কটাকে যদি আটকাতে হয় তাহলে তোমার একটা স্ট্যান্ড লাগবে, ক্ল্যাম্পও লাগে, স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে গোলতল ফ্লাস্কটাকে আটকানো হয়। এবারে গোলতল ফ্লাস্কে যে মিশ্রণ আছে তাকে উত্তপ্ত করতে গেলে কি লাগবে বলো? কি দিয়ে উত্তপ্ত করি আমরা? বুনসেন বার্নার। আর কি লাগবে? আর এখানে লাগবে একটা কর্কের ছিপি, যেটা গোলতল ফ্লাস্কের ওপরে লাগানো থাকে। আর একটা বাঁকানো নির্গম নল। আর একটা লাগবে চুন স্তম্ভ, চুন মানে এখানে কিন্তু পোড়া চুন, CaO যেটাকে বলে। আর লাগছে একটা সংগ্রহ করার জন্য গ্যাস জার, একটা লাগবে গ্যাস জার। ব্যাস, এই কটা জিনিস কিন্তু আমাদের অ্যাপারেটাস বা যন্ত্রপাতি রূপে লাগবে। কি কি লাগছে? গোলতল ফ্লাস্ক, স্ট্যান্ড ও ক্ল্যাম্প, বুনসেন বার্নার, কর্কের ছিপি এবং বাঁকানো নির্গম নল যেটাকে বলি, চুন স্তম্ভ বা ক্যালসিয়াম অক্সাইড এবং গ্যাস জার লাগবে। এই কটা যন্ত্রপাতি হলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে আমরা তৈরি করে দিতে পারবো। কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় একবার দেখে নাও। তো এই কটা জিনিসের সাহায্যে আমরা এবারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করব। ঠিক আছে, তো দেখো ছবির দিকে একবার তাকাও তোমরা। বোর্ডে দেখো, তোমাদের বোর্ডে একটা অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির ছবি চলে এসছে, দেখতে পেয়েছো ছবিটা? ভালো করে দেখো। এখানে দেখো তোমরা
যেটা দেখতে পাবে একটা গোলতল ফ্লাস্ক, যেটাকে তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটা স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে গোলতল ফ্লাস্কটাকে কী করা হয়েছে, আটকে রাখা হয়েছে, ঠিক আছে। এবার এর তলায় দেখো বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়। তো তার আগে কি করা হয়েছে না, ওই গোলতল ফ্লাস্কের ভেতরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুনকে 1:3 এই অনুপাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি করা হয়েছে না, গোলতল ফ্লাস্কের ওপরে দেখো একটা কর্কের ছিপি রয়েছে, দেখতে পেয়েছো, কর্কের ছিপি। এই কর্কের ছিপির ভেতর দিয়ে গোলতল ফ্লাস্কে একটা বাঁকানো নির্গম নল প্রবেশ করানো হয়েছে, যার শেষ প্রান্তটা লক্ষ্য করে দেখো, ওই নিচের দিকে দেখো একটা চুন স্তম্ভ বা ক্যালসিয়াম অক্সাইডের স্তম্ভের ওখানে শেষ হয়েছে বাঁকানো নির্গম নলটা, দেখতে পাইছো। এই চুন স্তম্ভের ওপরে আবার দেখো একটা উপুড় করা গ্যাস জার, যেটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে আটকানো হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে অ্যাপারেটাসগুলোর সেটিং। বোঝা গেল তো ব্যাপারটা? এইবার পদ্ধতি কিভাবে তৈরি হয় দেখো। এবার কি হয় না, ওই যে গোলতল ফ্লাস্ক, সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ, কলিচুন 3 ভাগ ভালোভাবে মিশিয়ে সেটাকে গোলতল ফ্লাস্কে নেওয়া হয়। এবার ফ্লাস্কটাকে কী করা হয় না, সেটা ক্ল্যাম্প এবং স্ট্যান্ডের সাহায্যে শক্ত করে এরকম করে আটকে তার উপরে ফ্লাস্কটিকে রেখে দেওয়া হয়। এবার ওই ফ্লাস্কের মুখটা একটা কর্কের ছিপি দিয়ে আটকে দেওয়া হয় এবং ওর ভেতরে, কর্কের ছিপির ভেতরে একটা বাঁকানো নির্গম নল প্রবেশ করিয়ে সেই নির্গম নলটা আবার একটা তোমার চুন স্তম্ভের ওখানে গিয়ে মুক্ত করা হয়। চুন স্তম্ভের শেষ প্রান্তে, যেখানে চুন স্তম্ভটা শেষ হয়, তার ওপরে একটা তোমার গ্যাস জারকে উপুড় করে রাখা হয়, ঠিক আছে। উপুড় করা গ্যাস জার, যার মধ্যে কি হয়, অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমার পদ্ধতি। এখনকার যুগে বিশেষ পরীক্ষায় আসতে দেখা যায় না, তবুও যেহেতু সিলেবাসে আমাদের রয়েছে আমরা জেনে রাখবো, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? খুব সহজ ব্যাপার, একটুখানি দেখে নিও, আশা করি হয়ে যাবে। নেক্সট কি আছে পদ্ধতির পরে? শুষ্ককরণ। তো দেখো এখানে আমরা লিখব শুষ্ককরণ। কার শুষ্ককরণ? অ্যামোনিয়া গ্যাসের শুষ্ককরণ। কেন শুষ্ককরণ করার প্রয়োজন না, পরীক্ষাগারে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হলো, সেই অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে আর্দ্র অ্যামোনিয়া। আমরা বলতে পারি, কি বলতে পারি? আর্দ্র অ্যামোনিয়া। অর্থাৎ যে অ্যামোনিয়ার মধ্যে জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে আর্দ্র বা ভেজা অ্যামোনিয়া। তো এখানে আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করার উপায়টা কি না, উপায় হচ্ছে তাকে পোড়া চুনের যে স্তম্ভ, আমরা একটু আগেই দেখলাম পদ্ধতিতে, পোড়া চুনের স্তম্ভের মধ্যে দিয়ে অ্যামোনিয়াকে চালনা করা হয়। কারণ পোড়া চুন কি করে না, অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে সেই জলীয় বাষ্পগুলোকে শোষণ করে নেয়। বোঝা গেল তো? পোড়া চুনের স্তম্ভ অ্যামোনিয়ার মধ্যস্থ যে জলীয় বাষ্প, সেটাকে শোষণ করে নিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করে দেয়। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যামোনিয়াকে কী দ্বারা শুষ্ক করা হয়, উত্তর পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড বা CaO। ওকে, তাহলে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড দ্বারা, এটাকে কি বলি আমরা? ক্যালসিয়াম অক্সাইডকে পোড়া চুন। বোঝা গেল? নেক্সট কি আছে? সংগ্রহ। এবারে আমরা অ্যামোনিয়া গ্যাসের সংগ্রহ সম্পর্কে জেনে নেব। সংগ্রহ, অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয় একটু আগেই পদ্ধতিতে বলেছি আমি সে কথা। না, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বায়ুর চেয়ে হালকা গ্যাস, ঠিক আছে। তাই অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করার জন্য আমরা কি করি না, একটা গ্যাস জারকে ওই চুন স্তম্ভের উপরে উপুড় করে রাখি, যেখানে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস জারে সংগ্রহ করা হয়। তোমরা একটু মাথায় রেখো, যে কোনো গ্যাস যেগুলোকে গ্যাস জারে সংগ্রহ করা হয়, উৎপন্ন গ্যাস যেগুলোকে গ্যাস জারে আমরা সংগ্রহ করি, সেগুলো সাধারণত 4টে টাইপ হয়। এক হচ্ছে বায়ুর ঊর্ধ্ব অপসারণ, বায়ুর নিম্ন অপসারণ, আর না হয় জলের ঊর্ধ্ব অপসারণ, জলের নিম্ন অপসারণ। মনে থাকবে, বায়ু অথবা জল দ্বারা, এবং সেক্ষেত্রে ঊর্ধ্ব অথবা নিম্ন অপসারণ দ্বারা। এই অ্যামোনিয়া গ্যাসটা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। সে সংগ্রহের জায়গায় এই ওয়ার্ডটা মনে রেখো, বায়ুর
নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এইটা পরীক্ষায় এলে লিখতে হবে তোমাদেরকে। অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয় না, উত্তরে অ্যামোনিয়া গ্যাস যেহেতু বায়ুর চেয়ে হালকা তাই এটিকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। নেক্সট আমাদের কি আছে দেখো, নেক্সট রয়েছে শনাক্তকরণ। শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন কি করে করব আমরা না, পরীক্ষাগারে গ্যাস জারে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা তুমি যে গ্যাসটিকে পেলে সেইটা যে অ্যামোনিয়া গ্যাস সেটা কি করে বুঝবে না, অ্যামোনিয়া গ্যাস বুঝতে গেলে অর্থাৎ অ্যামোনিয়াকে শনাক্তকরণ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা কাঁচদণ্ডকে এরকম করে ডুবিয়ে নেবে। কিসের মধ্যে কাঁচদণ্ডটা ডুবিয়ে নিলাম, ঘন HCl বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই গাঢ় HCl এ ডোবানো কাঁচদণ্ডকে এবারে যদি তুমি অ্যামোনিয়াপূর্ণ গ্যাস জারে প্রবেশ করো তাহলে দেখবে ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হবে। কী হবে, ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ওই গ্যাস জারে অ্যামোনিয়া আছে। তাহলে শনাক্তকরণ এলে কী লিখবো আমরা, একটি কাঁচদণ্ডকে ঘন HCl এর মধ্যে প্রবেশ করিয়ে সেই কাঁচদণ্ডটি যদি ওই গ্যাস জারে প্রবেশ করানো হয় এবং গ্যাস জার থেকে যদি ঘন সাদা ধোঁয়া সৃষ্টি হয় তাহলে আমরা বুঝবো ওই গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাস আছে। সেক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে একবার দেখে নাও। শনাক্তকরণের বিক্রিয়া, শনাক্তকরণ তার বিক্রিয়া এলে আমরা লিখব HCl এ সিক্ত কাঁচদণ্ড, তাহলে HCl প্লাস কোথায় প্রবেশ করালাম, অ্যামোনিয়া, কি উৎপন্ন হয়ে যাবে NH4Cl। এটা হচ্ছে সলিড পদার্থ, কিন্তু সলিড কঠিন পদার্থ, আর এটা হচ্ছে ঘন সাদা। হ্যাঁ, HClটা কি এটা গ্যাসীয় পদার্থ, এটাও কিন্তু গ্যাসীয় পদার্থ। যাই হোক, আমরা এখানে আপাতত শুধু মনে রাখব যে HCl এবং তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি অ্যামোনিয়াকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাঁচদণ্ডকে যদি আমরা অ্যামোনিয়াতে প্রবেশ করাই তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এইভাবে অ্যামোনিয়া গ্যাসকে আমরা শনাক্ত করব। নেক্সট হচ্ছে কি আছে আমাদের, H2SO4 এবং P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। প্রশ্নটা কি একবার ভালো করে প্রশ্নটা শুনে নাও। প্রশ্নটা হচ্ছে যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমরা পোড়া চুন ব্যবহার করি, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি। তো পরীক্ষায় ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কেন গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না, কারণ আমরা তো জানি যে গাঢ় H2SO4 তীব্র জলাকর্ষী পদার্থ, তাহলে H2SO4 দ্বারা অ্যামোনিয়াকে তো ইজিলি শুষ্ক করা যায়, কিন্তু করা হয় না কেন? তার উত্তর হচ্ছে, উত্তরটা আগে শুনে নাও, যে অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, অ্যামোনিয়া ক্ষারধর্মী। অপরপক্ষে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অম্লধর্মী, মানে অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া ক্ষারধর্মী, সালফিউরিক অ্যাসিড অম্লধর্মী। ক্ষারের সঙ্গে অ্যাসিডের কি হয়, রিয়াকশান হবে, এবং দেখা গেছে অ্যামোনিয়াকে যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করি তাহলে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এবং তার ফলস্বরূপ অ্যামোনিয়াম সালফেট বা NH4 তৈরি করে দেয়। বিক্রিয়াটা কি হয় দেখো একবার। যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি সেক্ষেত্রে অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা এই NH3 হচ্ছে অ্যামোনিয়া, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। যেই তুমি শুষ্ক করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবে এটা অবশ্যই গাঢ়, তখন কি হবে, এরা নিজেরা বিক্রিয়া করে দেবে, দিয়ে NH4 যাকে আমরা বলি অ্যামোনিয়াম সালফেট। ফলে পাত্রে আমরা অ্যামোনিয়া গ্যাসকে আর পাবো না, তাই অ্যামোনিয়াকে শুষ্ক করতে তোমার সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করব না। নেক্সট আর একটা কোয়েশ্চেন এখানে আছে, দেখো P2O5 দ্বারা শুষ্ক কেন করা হবে না? P2O5 কাকে বলে? P2O5 মানে কি, ফসফরাস পেন্টক্সাইড। ওই একই কারণে ফসফরাস পেন্টক্সাইড বা P2O5 দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা যাবে না। তার কারণ কি না, P2O5টাও হচ্ছে আম্লিক প্রকৃতির, সুতরাং অ্যামোনিয়া ক্ষারীয়, P2O5 আম্লিক,
এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এবং সেই বিক্রিয়ায় অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হয়ে যাবে। বিক্রিয়াটা কি একবার দেখে নাও না। অ্যামোনিয়ার সঙ্গে এবার যদি আমরা P2O5 বিক্রিয়া ঘটাই, তার সঙ্গে জল তো থাকবেই, তাহলে তৈরি হয়ে যাবে অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ NH4 3PO4, NH4 3PO4 অ্যামোনিয়াম ফসফেট। তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হলো অ্যামোনিয়াম সালফেট, যেটা একটা উৎকৃষ্ট সার। পরে আমি আসবো সে কথাই, উৎকৃষ্ট সার। এবং P2O5 বা ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তৈরি হয়ে যায় অ্যামোনিয়াম ফসফেট, যার জন্য ওই পরীক্ষাগারে তোমার গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাসকে আর পাওয়া যায় না, ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেলে। তাই তাদেরকে শুষ্ক করতে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং P2O5কে অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা যায় না। নেক্সট কি রয়েছে দেখো আমাদের, এবারে আমাদের রয়েছে ভৌত ধর্ম, অর্থাৎ অ্যামোনিয়ার ফিজিক্যাল প্রপার্টিজ। কি কি ভৌত ধর্ম রয়েছে অ্যামোনিয়ার দেখো, এখানে আমি উপরে লিখে দিলাম ভৌত ধর্ম অ্যামোনিয়ার। এই যে অ্যামোনিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্মের অধিকারী। তার মধ্যে আমরা বেশ কয়েকটি যেগুলো সব সময় মাথায় রাখা দরকার, তার মধ্যে নাম্বার 1 অ্যামোনিয়ার গন্ধ। গন্ধটা কি না, ভৌত ধর্মগুলোর মধ্যে প্রথমে আমি গন্ধের কথা যদি বলি, অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট। কেমন? ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, মনে রাখবে। অ্যামোনিয়া একটি ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট গ্যাস। ঝাঁঝালো, হ্যাঁ, ঝাঁঝালো কেমন না, দেখবে বিশেষ করে আমাদের যে ইউরিন প্রস্রাব যেটা, সেই প্রস্রাবের মধ্যে তোমার ইউরিয়া থাকে তোমরা জানো, এবং সেটা পরে বিশ্লিষ্ট হয়ে যখন অ্যামোনিয়া তৈরি করে, সেই বিশেষ করে বাথরুমগুলোতে গেলেই একটা ঝাঁঝালো গ্যাস পাওয়া যায় না, সেই গ্যাসটাই হচ্ছে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধটা। ঠিক আছে, তো অ্যামোনিয়ার বিশেষ ধর্ম হচ্ছে অ্যামোনিয়া একটি বিশেষ প্রকৃতির ঝাঁঝালো গ্যাসের গন্ধের অধিকারী। ঠিক আছে, আর অবশ্যই এটা বর্ণহীন গ্যাস। তাহলে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, আর কি বললাম, বর্ণহীন গ্যাস, মনে থাকবে। নাম্বার 2 এর ঘনত্ব। অ্যামোনিয়ার যদি বাষ্পীয় ঘনত্বের কথা বলি, অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব কত না, অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব হচ্ছে 8.5। কেন অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব 8.5 হলো কেন না, দেখো অ্যামোনিয়া এই যে NH3, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, যার মধ্যে নাইট্রোজেনের মান 14 আর H3 মানে 3 হাইড্রোজেনের 1 করে, তাহলে টোটাল কত 17। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, আর আমরা জানি বাষ্পীয় ঘনত্ব আণবিক ভরের কি হয়, অর্ধেক হয়, কারণ m = 2d, তোমার আণবিক ভর সমান 2 × বাষ্পীয় ঘনত্ব। সুতরাং আণবিক ভর যদি অ্যামোনিয়া 17 হয়, তাহলে তার বাষ্পীয় ঘনত্ব 8.5। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এখানে আমরা বলবো যে অ্যামোনিয়াকে তুমি যদি -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে নিয়ে যাও, তাহলে সেই অ্যামোনিয়াটা, এমনিতে অ্যামোনিয়া তো তোমার গ্যাসীয় পদার্থ, কিন্তু স্বাভাবিক চাপে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়া তরল হয়ে যাবে। আবার আরও যদি উষ্ণতা কমাতে শুরু করো, একদম -77.6 ডিগ্রি বা 7 ডিগ্রি চলে যাও না, 7 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি যাও, তাহলে দেখবে সেই অ্যামোনিয়াটা আবার কঠিন, সাদা রঙের কঠিন পদার্থে পরিণত হয়েছে। তাহলে আমরা উষ্ণতাকে কমিয়ে, অ্যামোনিয়া যেহেতু গ্যাসীয় পদার্থ, তাই তার উষ্ণতাটা কমাতে কমাতে একসময় -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা যেতে পারি, তাহলে সেই উষ্ণতায় অ্যামোনিয়াটা তরলে পরিণত হয়, আর -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই অ্যামোনিয়াটা আবার কঠিন অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। ওকে,
নেক্সট হচ্ছে আমরা ওর দ্রাব্যতা নিয়ে কথা বলবো। দ্রাব্যতা, দেখো অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। অ্যামোনিয়া কি বললাম, জলে অতিশয় দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষার। অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষার। তো এক্ষেত্রে তোমার যদি ক্ষার হয় অ্যামোনিয়া জলীয় দ্রবণ, বিশেষ করে অ্যামোনিয়া যখন তোমরা দেখো এখানে, অ্যামোনিয়া যখন তোমার জলে দ্রবীভূত করা যায় তখন NH3+H2O তৈরি হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH। এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ বা ক্ষার, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি ক্ষার হয় তাহলে এ কী করবে, এ লাল লিটমাসকে নীল করে দেবে। এ তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কালার কোড ব্যবহার করলাম। দেখো লিটমাসটা যদি লাল হয় তাহলে কি করবে, নীল করে দেবে। এই যে লাল রঙের লিটমাস পেপার ছিল, ক্ষারকীয় দ্রবণে হয়ে গেল নীল। তাহলে মনে করে এই যে আর তোমরা ভুলবে না, দেখো ছিল লাল হয়ে গেল নীল, অর্থাৎ লাল লিটমাসকে নীল করে দেবে অ্যামোনিয়া জলীয় দ্রবণ। কারণ অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারকীয়, ক্ষার, এবং অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। এর একটা পরীক্ষা তোমাদের দেওয়া আছে বইয়ে, দেখবে, যেটাকে ফোয়ারা পরীক্ষা বলা হয়। এটার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, তবুও দেখে রাখবে, বই যেহেতু আছে। একটা গোলতল ফ্লাস্কে অ্যামোনিয়া গ্যাসকে নেওয়া হয়, সেখানে তোমার বরফ গলা জল দিয়ে ওই গোলতল ফ্লাস্কের উপরে যদি ধরা হয় তাহলে কি হয় না, তোমার ওই যে বিন্দু বিন্দু জলকণাগুলো যখন তৈরি হয় ভেতরটায়, অমনি অ্যামোনিয়া গ্যাসগুলো জলে অত্যন্ত দ্রাব্য বলে কি হয় না, সাথে সাথে দ্রবীভূত হয়ে যায়। আর অ্যামোনিয়া যেই জলে দ্রবীভূত হয়ে যায় তখন ওই গোলতল ফ্লাস্কের উপরটা শূন্যস্থান পূরণ, মানে শূন্যস্থান হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। তখন নিচের দিকে ওই ওপরের যে গোলতল ফ্লাস্কে আমি অ্যামোনিয়া নিয়েছিলাম, আর নিচের দিকে তোমার ওই একটু কি বলবো ফেনলফথ্যালিনযুক্ত যে ক্ষার দ্রবণ নিয়েছিলাম, সেই জলটা কি হয়, তীব্র বেগে উপরের দিকে শূন্যস্থান পূরণের জন্য ছুটে ওঠে এবং উপরে ওঠে। তখন কি হয়, ওই লাল জলটা নীল জলে রূপান্তরিত হয়ে যায়, যেহেতু অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয়। যাই হোক, এটা তোমাদের মনে হয় না পরীক্ষায় কোনোদিন দেবে। শুধু মনে রেখো, শুধু এটুকুই মনে রেখো, ফোয়ারা পরীক্ষার দ্বারা অ্যামোনিয়া যে জলে অতিশয় দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষারীয় সেইটাকে বোঝানো হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্মে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া। এই লিকার অ্যামোনিয়া পরীক্ষায় মাঝে মাঝে আসে। লিকার অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া কাকে বলে না, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া, ঠিক আছে। এই গাঢ় জলীয় দ্রবণে মনে রেখো 35% অ্যামোনিয়া থাকে, 35% অ্যামোনিয়া থাকে। আর তোমার এর ঘনত্ব হয় 0.88 গ্রাম পার সেমি কিউব। তাহলে আমরা কি বলতে পারি, 0.88 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার তোমার ঘনত্বের যে অ্যামোনিয়া আছে, সেই অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া, যেখানে শতকরা হিসাবে তোমার 35% মতো অ্যামোনিয়া থাকে। লিকার অ্যামোনিয়া মাথায় রেখো একটু, ব্যাস। এগুলোই হচ্ছে মোটামুটিভাবে অ্যামোনিয়ার ভৌত ধর্ম। তাহলে আর এক ঝলক তোমরা শুনে নাও। অ্যামোনিয়া অত্যন্ত ঝাঁঝালো এবং বর্ণহীন একটি গ্যাস। নাম্বার 2, এর আণবিক ভর 17, সুতরাং বাষ্পীয় ঘনত্ব হচ্ছে 8.5 এবং এটা বায়ুর চেয়ে হালকা গ্যাস। নাম্বার 3, এটা জলে অত্যন্ত দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষারকীয় বা ক্ষার, এটা লাল লিটমাসকে নীল করে। নাম্বার 4, এরা -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলে এবং -77.7 ডিগ্রি উষ্ণতায় কঠিনে পরিণত হতে পারে। সাধারণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসীয়। আর লাস্টে আমরা বলবো, শেষের দিকে বলবো, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লিকার অ্যামোনিয়া বলা হয়, যেখানে অ্যামোনিয়ার তোমার শতকরা মাত্রা হচ্ছে 35% অ্যামোনিয়া থাকে এবং ঘনত্ব হচ্ছে 0.88 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাকে আমরা লিকার অ্যামোনিয়া বলি। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার গুরুত্বপূর্ণ সব ভৌত ধর্ম, ঠিক আছে।
তো এবারে একটুখানি বেশ কি বলবো, তোমার বেশি বেশি করে তোমার দেখে যাওয়া, বেশি বেশি করে প্র্যাকটিস করা, বেশি বেশি করে মুখস্থ করার মতো জায়গা, যেটা হচ্ছে অ্যামোনিয়ার কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। এবং পরীক্ষার খেলাটা কিন্তু এই জায়গাটা থেকেই বেশি খেলে পরীক্ষায়, অর্থাৎ কোশ্চেনগুলো এখান থেকে আসে। তো আসুক, যাই আসবে আমরা করে দেব, কোনো চিন্তা নেই। নেক্সট আমরা এবারে শুরু করব। দেখো অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, খুব মনোযোগ সহকারে এই জায়গাগুলো এবার বুঝতে হবে তোমাদেরকে। আমরা অ্যামোনিয়ার যে রাসায়নিক ধর্ম রয়েছে তাতে প্রথমেই তিনটে যে গ্যাস অ্যাসিড আমাদের রয়েছে, সেই তিনটে অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার যে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো দিয়ে শুরু করব। নাম্বার 1, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কী হয় না, সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস অ্যামোনিয়া। সেকেন্ড অ্যাসিড কি, নাইট্রিক অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। থার্ড আমাদের পরিচিত তীব্র অ্যাসিড কি ছিল, HCl প্লাস অ্যামোনিয়া। অর্থাৎ তিনটে যে আমরা তীব্র অ্যাসিডের নাম আমরা শিখেছি এতদিন, HCl, H2SO4 এবং HNO3, তাদের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মের সূচনা করব। দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি তৈরি হবে সেটা আগেই শিখেছি, আমরা জেনেছি। NH4 2SO4, অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়, মনে পড়ে। নেক্সট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি হবে, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হবে, NH4NO3। আর HCl এর সঙ্গে অ্যামোনিয়ার যদি বিক্রিয়া হয় তাহলে তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং এক্ষেত্রে মনে রেখো, এটা যদি আমরা গ্যাসীয় অবস্থায় নিই, এটাও যদি গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু এটা সলিড বা কঠিন অবস্থায় থাকে। এই জন্য এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকে মাঝে মাঝে দিয়ে দেয়। শর্ট কোয়েশ্চেনটা কি না, এমন একটি কঠিন পদার্থের নাম লেখো যা দুটো গ্যাসীয় পদার্থের মিশ্রণ। এমন একটি কঠিন পদার্থের নাম লেখো যা দুটো গ্যাসীয় পদার্থের মিশ্রণ। তার উত্তর হবে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এই NH4Cl যে ঘন সাদা একটি পদার্থ, যেটা সলিড কঠিন, কিন্তু এটা দুটো গ্যাস দিয়ে তৈরি, একটা HCl এবং একটি অ্যামোনিয়া। তো এই হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং HCl এর তোমার বিক্রিয়া, ঠিক আছে। নেক্সট আমরা অ্যামোনিয়ার জারণ সম্পর্কে জানব। মুছে দিলাম। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মে এবারে জানবো আমরা অ্যামোনিয়ার জারণ সম্পর্কে। অ্যামোনিয়া এর জারণ, দেখো এখানে ধূলিকণামুক্ত বাতাস এবং অ্যামোনিয়া তোমার মোটামুটি 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনাম রোহোডিয়াম তারজালি, মনে পড়ছে, প্লাটিনাম রোহোডিয়াম তারজালি 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তোমার কি বললাম, ধূলিকণামুক্ত বাতাস, যদি অ্যামোনিয়া গ্যাস ওর মধ্যে দিয়ে চালনা করা যায় তাহলে NO বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। আমি বিক্রিয়াটি আগে লিখি, তারপরে যা বলার বলছি তোমাদের শুনে নাও। এই দেখো অ্যামোনিয়া গ্যাস, তার সঙ্গে আমি ধূলিকণামুক্ত বাতাস চালনা করলাম। এখানে অনুঘটক রূপে প্লাটিনাম PT এবং রোহোডিয়াম RH ব্যবহার করলাম। উষ্ণতা 750 ডিগ্রি থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড নিলাম, তাহলে এই বিক্রিয়ায় উৎপন্ন হবে NO। আমি কোনো রকম কোনো ব্যালেন্স করলাম না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। অ্যামোনিয়ার সঙ্গে ধূলিকণামুক্ত বায়ু বা অক্সিজেনের বিক্রিয়ায় NO নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড। এটাই হচ্ছে অ্যামোনিয়ার জারণ ধর্ম। দেখেছো অ্যামোনিয়ার জারণ ধর্ম কি হচ্ছে, এখানে নাইট্রোজেনের সঙ্গে দেখো হাইড্রোজেন ছিল, এখানে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন যুক্ত হওয়াকে আমরা জেনেছি জারণ বলে। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হওয়া একটি জারণ বিক্রিয়া। তো যাই হোক, এখানে বিশেষভাবে মনে রেখো এই ধাপটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরির যে ধাপ, যেটা আমরা ঠিক এর পরে যখন শিল্প প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি পড়ব তখন দেখব যে বিজ্ঞানী অসওয়াল্ডের নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে
আমাদের প্রথম ধাপই হচ্ছে ধূলিকণা মুক্ত বায়ুর মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করলে বা অ্যামোনিয়া গ্যাসের মধ্যে দিয়ে ধূলিকণা মুক্ত বায়ুকে প্লাটিনাম রোডিয়াম তারজালির মধ্যে দিয়ে 750 থেকে 900 ডিগ্রি উষ্ণতায় চালনা করলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তার পরের ধাপটা জেনে নেবা। তার পরের ধাপটা হচ্ছে নাইট্রিক অক্সাইডকে আবার যদি তুমি জারিত করো তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তো যাই হোক, সেটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি, সেটা পরের ব্যাপার। আপাতত মনে রেখো অ্যামোনিয়ার জারণ এবং অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে? তো নেক্সট আমরা এরপরে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে তোমার নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটি বিক্রিয়া যেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে তোমার সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম এর সাথে বিক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষার জন্য। একটু দেখে নাও, জীবনে আর ভুল হবে না। পরীক্ষায় প্রশ্নটা যেটা আসবে সেটা হচ্ছে সোডিয়াম ধাতুর সঙ্গে, উত্তপ্ত সোডিয়াম ধাতুর সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কি ঘটবে সমীকরণ সহ লেখো। তখন লেখার জায়গায় তোমরা লিখবে যে মোটামুটি 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অর্থাৎ উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে সোডামাইড এবং সেই সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল কি বললাম? সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। টেম্পারেচার কত? 360 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো ব্যালান্স সহ বিক্রিয়াটা কী হবে? সোডিয়াম ধাতু 2Na+, তার মধ্যে দিয়ে কি চালাবো? অ্যামোনিয়া NH3। কি উৎপন্ন হবে না তোমার 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তৈরি হয়ে যাবে সোডামাইড 2NaNH2 প্লাস হাইড্রোজেন। এই 2NaNH2কে বলা হয় সোডামাইড। মনে থাকবে? তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটা আসে, আমি আরও একবার বলি, সোডিয়াম উত্তপ্ত সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। তখন আমরা লিখে দেব যে 360 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া চালনা করা হয় তাহলে সোডামাইড উৎপন্ন হয় NaNH2 এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এইখানে একটা পরীক্ষায় বারবার আসা মতো লাইন আমি বলে দিই, অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে, দেখো লাল কালি দিয়ে মার্কিং করে দিলাম আমি। এই বিক্রিয়া কি প্রমাণ করে না, এই বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। এই বিক্রিয়াটা প্রমাণ করে অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে। এই যে অ্যামোনিয়া, এই হাইড্রোজেনটা পেলাম কোথা থেকে? অ্যামোনিয়া থেকে। সুতরাং উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি আমি অ্যামোনিয়া চালনা করি তাহলে যে সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সুতরাং এই বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে। আর একটুখানি জেনে নাও এখান থেকে, একটুখানি দেখো, এই যে সোডামাইডটা উৎপন্ন হলো, সোডামাইড, এই সোডামাইডটাকে আবার তুমি যদি জলে দ্রবীভূত করো কি হয় দেখো তো, NaNH2 প্লাস জল। যদি সোডামাইডকে জল দাও তাহলে আবার তৈরি হয়ে যাবে ঘুরিয়ে সেই যেখান থেকে সোডামাইড তৈরি হয়েছিল সেই অ্যামোনিয়া প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল? তাহলে সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করে পাচ্ছি সোডামাইড আর হাইড্রোজেন। আবার সোডামাইডকে যদি আমরা জল দিয়ে দ্রবীভূত করি তাহলে সোডামাইড প্লাস জল তৈরি হয়ে যাবে আবার অ্যামোনিয়া গ্যাস। পরীক্ষা আসতে পারে যে সোডামাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় লেখো, তখন বলে দেবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া গ্যাস। মনে থাকবে? নেক্সট আমরা এবারে জারণ ধর্ম তো শিখেছি, এবারে আমরা শিখব বিজারণ ধর্ম। ঠিক আছে? অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এটাও পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যামোনিয়া গ্যাসটাই তো আসলে পরীক্ষার প্রথমেই বলেছিলাম তোমাদের যে গোটা অ্যামোনিয়া গ্যাসটাই পরীক্ষার জন্য মারাত্মকভাবে কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মের প্রত্যেকটা ধর্মই কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়ে মুখস্থ করে সেটাকে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে কি ঘটে লিখবে, তারপরে নিচে ইকুয়েশনটা লেখা প্র্যাকটিস করবে। দেখো ব্যালান্স কমপ্লিটলি না করলেও তোমাদের খুব একটা সমস্যা নেই, কিন্তু কার সঙ্গে কার বিক্রিয়া তীরচিহ্ন দেবে, কি উৎপন্ন হচ্ছে, এটুকু তোমাদের লিখতেই হবে। যেমন
ধরো বিজারণ ধর্ম, এই বিজারণ ধর্ম দিয়ে তোমাদের বুঝিয়ে দিই যে কীভাবে লিখবে। বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম। এক সেকেন্ড, একটু পেনটাকে চেঞ্জ করে নেই। বিজারণ ধর্ম, এই পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম লেখো, তখন আমরা কি লিখব দেখো না, একটা CuO আর একটা হচ্ছে PbO, এইটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড। নামগুলো আগে শুনে নাও, তারপরে আলোচনায় আসছে। আমি কিউপ্রিক অক্সাইড এখানে লিখি, কিউপ্রিক অক্সাইড। আর এইটা হচ্ছে লেড মনোক্সাইড। ঠিক আছে, এইবার শোনো যে সাধারণভাবে কিন্তু অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইড বা লেড মনোক্সাইড এদের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, কিন্তু উত্তপ্ত অবস্থায় যদি অ্যামোনিয়া গ্যাসকে মিশিয়ে উত্তপ্ত করা হয় তখন কিন্তু এ বিক্রিয়া করে। কেমন বিক্রিয়া করে না, প্রথমে আমরা বলবো 1 নম্বর বিক্রিয়া, কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া হয়। তাহলে কিউপ্রিক অক্সাইড CuO প্লাস অ্যামোনিয়া, তীর চিহ্ন, কী কী উৎপন্ন হবে? ধাতব কপার Cu প্লাস নাইট্রোজেন গ্যাস N2 প্লাস জল। এই যে তোমাদের বললাম না যে পরীক্ষায় মনে করো একটা কোশ্চেন দিল যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি কি ঘটবে সমীকরণ সহ লেখো। পরীক্ষায় এলো কোশ্চেনটা, তুমি এবার লিখে দেবে, উপরে লিখবে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে ধাতব, লাল রঙের ধাতব কপার, নাইট্রোজেন গ্যাস এবং সেই সঙ্গে জল উৎপন্ন হবে। এটা লিখে দিলে এইবার তলায় কিন্তু সমীকরণটা এই যে যেরকমভাবে আমি লিখেছি, এখানে ব্যালেন্স করার কোনো দরকার নেই, তোমাদের অ্যারো চিহ্ন দেবে তাহলেই হবে। সমান চিহ্ন কিন্তু দেবে না, এইখানে সমান চিহ্ন দেবে না, সমান চিহ্ন দিলে ব্যালেন্স করতেই হবে, অ্যারো চিহ্ন দেবে, ব্যাস, আর কোনো দরকার নেই। তাহলে কি আছে দেখো, কিউপ্রিক অক্সাইড CuO প্লাস NH3, তীর চিহ্ন দিলাম, দিয়ে কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। এইখানে মজাটা দেখো, এখানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটা বিতাড়িত হয়ে কি তৈরি হয়? কপার। তাহলে কোনো যৌগ থেকে অক্সিজেনের বিতাড়নকে আমরা কি বলি? অক্সিজেন বেরিয়ে যাওয়াকে বিজারণ। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়া কি ঘটালো? এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। ঠিক আছে, আর আরও একটা দেখো, এখানে একদম স্টার দিয়ে লাল কালি দিয়ে আমি লিখে দিচ্ছি। এই বিক্রিয়া কি প্রমাণ করে না, এই বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। একটু আগেই তোমাদের আমি একটা বিক্রিয়া, যেটা সোডিয়াম ধাতুর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ছিল, সেখানে বলেছিলাম অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে। এবার দেখো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। ওকে, এই যে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেনটা আমরা পেলাম, এটা কোথার থেকে পেলাম? এই দেখো অ্যামোনিয়া থেকে পেলাম। সুতরাং এই বিক্রিয়া প্রমাণ করে অ্যামোনিয়ায় নাইট্রোজেন আছে। সেম টু সেম 2 নম্বর বিক্রিয়া যেটা লিখব, লেড মনোক্সাইড, উত্তপ্ত লেড মনোক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? দেখে দেখে তোমরাই বলো তো। দেখো সেম কিউপ্রিক অক্সাইড ছিল, এখানে লেড মনোক্সাইড, অ্যামোনিয়া, তাহলে এখানে কি হবে? ধাতব কপার ছিল, এখানে হবে লেড ধাতু, তার সঙ্গে দেখো নাইট্রোজেন এইগুলো যা আছে তাই হবে। এই তাহলে আমরা বলবো লেড মনোক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় লেড ধাতু অধক্ষিপ্ত হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। ব্যাস, এখানেও সেই তাই। দেখো লেড মনোক্সাইড থেকে লেড তৈরি হয়েছে মানে বিজারণ, আবার অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন তৈরি হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটাও প্রমাণ করে অ্যামোনিয়ায় নাইট্রোজেন আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? বেশ, তোমরা বুঝতে পারলেই আমাদের কিন্তু ভালো লাগবে। তো চলো আমরা নেক্সট আর কি ধর্ম আছে দেখি। এবারে আরও কয়েকটা রাসায়নিক ধর্ম আমরা জেনে নেব। তার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াকে যদি আমরা জলে দ্রবীভূত করি তাহলে কি হয় আগে বলো? অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করলে কি হয় আগে দেখে নাও। নেক্সট আলোচনা করছি রাসায়নিক বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে
জল মেশালে তৈরি হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবারে আমাদের বিক্রিয়া নাম্বার 1, ফেরিক ক্লোরাইডের সঙ্গে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া কি কি উৎপন্ন হবে। আর নাম্বার 2 আমরা বলবো তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া। এই দুটো হচ্ছে আমাদের পরবর্তী বিক্রিয়া। তো দেখো, ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া হয় তাহলে কি কি উৎপন্ন হবে না, এখানে দেখো তোমার একটা উৎপন্ন হয়ে যাবে যে ফেরিক হাইড্রক্সাইড FeOH হোল 3 প্লাস তার সঙ্গে হবে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ঠিক সেম টু সেম এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি যোগ করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে তৈরি হয়ে যাবে কি, এখানে তৈরি হয়ে যাবে AlOH হোল 3 অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এটা অধক্ষিপ্ত হয়, ডাউন অ্যারো দিলাম, আর তার সঙ্গে ওই অ্যামোনিয়াম ক্লোরাইড। এইখানে যেমন মনে রেখো যে ফেরিক ক্লোরাইডটা এইটা হচ্ছে তোমার হলুদ রঙের ফেরিক ক্লোরাইড, আর এইটা হচ্ছে ফেরিক হাইড্রক্সাইডটা হচ্ছে বাদামি রঙের। এইটা একটু মাথায় রেখো, ঠিক আছে। তাহলে ধরো একটা পরীক্ষায় শর্ট কোশ্চেন কীরকম, হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তাহলে তোমার বাদামি রঙের যে পদার্থটি উৎপন্ন হয় তার নাম কি? উত্তর ফেরিক হাইড্রক্সাইড, FeOH হোল 3 ফেরিক হাইড্রক্সাইড। মনে থাকবে তো? ঠিক সেম নিয়মে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মেশানো হয় তাহলে কি কি উৎপন্ন হয় দেখতে পাচ্ছ, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বাস, ওকে। নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এবারে এই যে এতক্ষণ ধরে আমরা অ্যামোনিয়া এবং তার রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, তার একদম শেষের দিকে আমরা এবার একটা মজার প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেটা পরীক্ষায় মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে নেসলার দ্রবণ। ভালো করে শুনে নাও, পরীক্ষার কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে নেসলার দ্রবণ কি বা কাকে বলে এবং এর ব্যবহার কি, মানে কি কাজে লাগে। বোঝা গেল প্রশ্নটা? নেসলার দ্রবণ কি এবং এর কাজ কি, ব্যবহার কি? উত্তর হচ্ছে, শুধু উত্তরটুকু জেনে নাও, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক K2Hg আয়োডাইড I4। নাম কি বললাম? পটাশিয়াম। লিখে নাও ভালো করে, এটাকে নোট করে নাও, ভালো করে লিখে নাও, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2Hg I4। এই পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডকে বলা হয় নেসলার দ্রবণ, ঠিক আছে। আর এর কাজ কি? এর কাজ হলো যে অ্যামোনিয়া, যে কোনো জায়গায় যদি অ্যামোনিয়া আমরা দেখতে পাই তাহলে সেই অ্যামোনিয়া NH3 বা অ্যামোনিয়াম লবণকে শনাক্ত করতে, ঠিক আছে। অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম মূলক বলতে পারো, আর লবণ না বলে অ্যামোনিয়াম মূলকও বলতে পারো, মূলককে শনাক্ত করতে নেসলার বিকারক বা দ্রবণ ব্যবহার করা হয়। শনাক্ত করতে। উত্তরটা কি বোঝা গেল? নেসলার দ্রবণের কাজ কি? কাজটা হচ্ছে, যদি মনে করো অ্যামোনিয়া গ্যাস, সেই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে যদি নেসলার দ্রবণ মেশাও তাহলে দেখবে একটা তামাটে দ্রবণের বর্ণ তামাটে হয়ে যায়। ঠিক তেমনি যদি কোনো অ্যামোনিয়াম মূলকের সঙ্গেও নেসলার দ্রবণ যোগ করো তাহলে সেটা তামাটে হয়ে যায়। তাই আমরা তখন বুঝতে পারবো যে ওই গ্যাসটা অ্যামোনিয়া বা ওই মূলকটা অ্যামোনিয়াম মূলক।
তার জন্য বলা হয় নেসলার দ্রবণের কাজ হচ্ছে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম মূলককে শনাক্ত করতে কাজে লাগে। ওই অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম মূলকে যখন নেসলার দ্রবণ যোগ করা হয় তখন একটা তামাটে বর্ণ ধারণ করে, দ্রবণটা তামাটে বর্ণ ধারণ করে। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাসের তোমার কি ছিল রাসায়নিক ধর্ম। বেশ লম্বা চওড়া এর রাসায়নিক ধর্ম এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ছিল। নেক্সট আমরা এবারে শিল্প প্রস্তুতি ও হেবার পদ্ধতি। অ্যামোনিয়া গ্যাসের আমরা প্রথমে জেনেছিলাম কি জেনেছিলাম বলো? পরীক্ষাগারে প্রস্তুতি, তাই না? ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তোমার কলিচুন মিশিয়ে 1:3 অনুপাতে, ওইটা ছিল পরীক্ষাগারের প্রস্তুতি। এবার অনেক সময় আসে পরীক্ষায়, সেটা হচ্ছে শিল্প প্রস্তুতি। অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতি, এটা একটু দেখে নাও। অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতি কিভাবে করব? এই পদ্ধতিটার কিন্তু একটা বিশেষ নাম আছে, যেটাকে আমরা বলি হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি, ওই জন্য পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতি করা হয়। উত্তরটা শুনে নাও, যে 1 ভাগ নাইট্রোজেনের সঙ্গে 1 ভাগ নাইট্রোজেন, তার সঙ্গে 3 ভাগ হাইড্রোজেন, অর্থাৎ N2+3H2, 1 ভাগ নাইট্রোজেন এবং 3 ভাগ হাইড্রোজেন, এদের মিশ্রণকে লৌহচূর্ণ অনুঘটক রূপে, কি বললাম? লৌহচূর্ণ অনুঘটক। আর আরেকটা জিনিস হচ্ছে মলিবডেনাম উদ্দীপক রূপে। লিখে নাও এগুলো, মলিবডেনাম উদ্দীপক রূপে যদি তুমি ব্যবহার করো। একটু একটু নিচের দিকে তীরটা দিলাম। 1 ভাগ, তাহলে 1:3, এখানে 1:3, 1 ভাগ নাইট্রোজেনের সঙ্গে 3 ভাগ হাইড্রোজেন, লৌহচূর্ণ অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপকের সাহায্যে আমরা যদি মোটামুটি 200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ATM লিখতে পারি, অ্যাটমসফিয়ার চাপে। আর টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি হবে? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হয়ে যাবে 2 অণু অ্যামোনিয়া, 2NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়া বোঝাতে পারলাম? এইভাবে মানে তোমার অ্যামোনিয়াকে শিল্পে প্রস্তুত করা হয়, অর্থাৎ অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি এইভাবে করা হয়। আবার বলি আমি, পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি বা হেবার পদ্ধতি বর্ণনা করো, তখন আমরা বলবো যে পরীক্ষাগারে 1 ভাগ ওজনের নাইট্রোজেনের সঙ্গে 3 ভাগ ওজনের হাইড্রোজেন খুব ভালোভাবে মিশিয়ে ওখানে তোমার লৌহচূর্ণকে অনুঘটক রূপে এবং মলিবডেনামকে তোমার কি বলে না উদ্দীপক রূপে ব্যবহার করে আমরা 2 আয়তন অ্যামোনিয়া গ্যাস পেতে পারি। সেক্ষেত্রে বায়ুমণ্ডলীয় চাপ হবে 200 অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ এবং উষ্ণতা হবে 550 ডিগ্রি সেন্টিগ্রেড, 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ওকে, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, এবারে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনার। এবারে আমরা অ্যামোনিয়ার কয়েকটা ব্যবহার শিখে নেব। অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার দেখো, আমাদের পয়েন্টে কি লেখা ছিল দেখেছো? এই যে অ্যামোনিয়ার ব্যবহার, NH3 এর ব্যবহার। তো চলো NH3 গ্যাসের ব্যবহার, এটা খুব সহজ বিষয়। এটা একবার চোখ বুলিয়ে নেবে, একবার চোখ বুলিয়ে নিয়ে কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। দেখো প্রথমে বলি, অ্যামোনিয়া গ্যাস বহুল পরিমাণে যে জায়গায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাস নাইট্রিক অ্যাসিড তৈরিতে কাজে লাগে। আমরা আগেই বলেছিলাম অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়ার তোমার থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করা হয় অ্যামোনিয়ার তোমার জারণের মাধ্যমে, এবং সেখান থেকে পরবর্তীকালে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। সুতরাং নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতিতে অ্যামোনিয়া প্রয়োজন
এছাড়াও অ্যামোনিয়া তোমার বিশেষ করে হিমায়ক রূপে ব্যবহার করা হয় তোমার কোল্ড স্টোরেজ, যেগুলো হিমঘর যেটাকে আমরা সহজ বাংলায় বলি, কোল্ড স্টোরেজ বা হিমঘর, যেখানে চাষি ভাইদের ফসলগুলোকে সংরক্ষণ করা হয়, পেঁয়াজ আলু এগুলোকে সংগ্রহ করা হয়, সেই সমস্ত হিমঘরে কোল্ড স্টোরেজে অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও প্লাস্টিক, কৃত্রিম রাবার, রেয়ন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এবং তোমার প্লাস্টিক ছাড়াও নাইলন আছে, সেগুলো তৈরি করতেও কিন্তু অ্যামোনিয়া কাজে লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যামোনিয়া থেকে দুটো খুব গুরুত্বপূর্ণ সার আমরা পেয়ে থাকি। তোমরা জানো অ্যামোনিয়া ঘটে পরীক্ষায় কিন্তু আসে, অ্যামোনিয়া ঘটিত দুটি সারের নাম লেখো। কি বলবো আমরা তখন? একটা বলবো অ্যামোনিয়াম সালফেট, আর একটা আমাদের আলোচনা এখনো হয়নি যেটা নিয়ে, সেটা এক্ষুনি আলোচনা করব, সেটা হচ্ছে ইউরিয়া। তবুও আমি এই প্রসঙ্গে সংকেত দুটো লিখে দিই। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, যার সংকেত হচ্ছে NH4 আর একটা হচ্ছে ইউরিয়া, যার সংকেত হচ্ছে NH2CO NH2। এই দুটো হচ্ছে অ্যামোনিয়া ঘটিত সার, উৎকৃষ্ট সার। ঠিক আছে, পরীক্ষায় আসে যে অ্যামোনিয়া ঘটিত দুটি সারের নাম এবং সংকেত লেখো, তখন আমরা একটা অ্যামোনিয়াম সালফেট একটা ইউরিয়া লিখে দেবো, তাদের সংকেত লিখে দেবো। ওকে, তাহলে এইগুলো হচ্ছে সব অ্যামোনিয়ার ব্যবহার। খুব সহজ বিষয়, একবার পড়ে নিলেই মনে থেকে যাবে। নেক্সট হচ্ছে এবারে আমাদের আজকের শেষ আলোচনা কি রয়েছে দেখো, ইউরিয়া তৈরি এবং ইউরিয়ার ব্যবহার। তাহলে এটাও আমরা টিক মেরে দিলাম, ইউরিয়া তৈরি, ইউরিয়ার ব্যবহার। তাহলে আমাদের আজকের তোমার পরীক্ষাগারে যে অজৈব রসায়ন, সেখানে অ্যামোনিয়া গ্যাসের যে আলোচনা চলছিল আমাদের, সেই আলোচনা শেষ হবে। তো শেষটুকু, সব ভালো যার শেষ ভালো, সুতরাং শেষটুকু আর একটু মনোযোগ সহকারে শুনবে তোমরা। এমনিতেই লেন্দি ক্লাস, কিন্তু কিচ্ছু করার নেই আমাদের, যেহেতু আরও দুটো গ্যাস বাকি রয়েছে, তাই অ্যামোনিয়ার জন্য একটি ক্লাসই বরাদ্দ করতে হলো আমাকে। ঠিক আছে, উপায় নেই, চলো, খুব সহজ জিনিস, একটু আনন্দের সঙ্গে শেখো, খুব ইজিলি শিখে যাবে। নেক্সট আমাদের আলোচ্য বিষয় কি বলেছি আমরা, ইউরিয়া তৈরি। ঠিক আছে, দেখো পরীক্ষাগারে ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয় এবং ইউরিয়া কি কাজে লাগে, ব্যাস এইটুকু সামান্য বিষয়। ইউরিয়া পরীক্ষাগারে, এখানে লিখলাম ইউরিয়া প্রস্তুতি বা পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতি। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে ইউরিয়া কিভাবে প্রস্তুত করা হয়, তার উত্তর হচ্ছে, আগে বলে নিই তারপরে সমীকরণটা লিখছি, সেটা হচ্ছে যে তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড, আবার বলছি তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড, এরা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে দুটো ধাপে বিক্রিয়াটা হয়। ঠিক আছে, প্রথম ধাপে যেটা তোমার NH2COONH4, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম কার্বামেট, আর দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেটটা ভেঙে গিয়ে তৈরি করে ইউরিয়া। ব্যাস, এই হচ্ছে আমাদের ইউরিয়ার প্রস্তুতি। তাহলে আমরা যদি ইউরিয়ার প্রস্তুতি লিখতে চাই, তাহলে সংকেতের সাহায্যে কিভাবে প্রকাশ করব দেখো, অ্যামোনিয়াটা কেমন, তরল, প্লাস কার্বন ডাইঅক্সাইডটা কেমন, না এটাও তরল নেব। তাহলে তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইড এই দুটো তোমার মোটামুটি 150 বায়ুমণ্ডলীয় চাপে, 150 ATM মানে কি জানি আমরা, বায়ুমণ্ডলীয় চাপ, এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 150 বায়ুমণ্ডলীয় চাপে তরল অ্যামোনিয়ার সঙ্গে তরল কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে তৈরি করে কি, NH2COONH4, যার নাম খুব ভালোভাবে মনে রেখো, অ্যামোনিয়াম কার্বামেট। ব্যাস, এটা হচ্ছে ধাপ নাম্বার 1। এবার ধাপ নাম্বার 2, সেকেন্ড ধাপে কি হবে, ওই অ্যামোনিয়াম কার্বামেট NH2COO
NH4, এটা আবার ভেঙে যায়, কিসে ভেঙে যায় না ইউরিয়া এবং জলে ভেঙে যায়। ইউরিয়া NH2 CO NH2, ব্যাস এটা হচ্ছে ইউরিয়া প্লাস কি উৎপন্ন হয় জল H2O। এইভাবে আমরা পরীক্ষাগারে ইউরিয়াকে প্রস্তুত করতে পারি। তাহলে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া পেতে পারো যদি কেউ বলে, তাহলে বলবে তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় আমরা যে তোমার অ্যামোনিয়াম কার্বামেট পাই, সেই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীকালে ধীরে ধীরে বিয়োজিত হয়ে ইউরিয়ায় পরিণত হয়। মনে থাকবে আশা করি, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সেই সঙ্গে আমাদের লাস্ট যে আলোচনা কি আছে, ইউরিয়ার ব্যবহার। ইউরিয়ার ব্যবহার তোমরা সবাই জানো, মেন কয়েকটি কথা তবুও তোমাদের সামনে তুলে ধরি। নাম্বার 1, ইউরিয়া উৎকৃষ্ট সার রূপে ব্যবহৃত হয়। এই যে NH2CO NH2, বা এটাকে আমরা লিখতে পারি, এটাকে কিন্তু ছোট করে ইউরিয়ার সংকেতটাকে ছোট করে লিখতে পারি CO NH2 হোল 2, CO NH2 হোল 2। এই ইউরিয়া চাষি ভাইরা জমিতে সার রূপে ব্যবহার করে, তাই তো। নাম্বার 2, ইউরিয়া থেকে পরীক্ষার জন্য দুটো শর্ট কোশ্চেন মাঝে মাঝে আসে। হ্যাঁ, এটা লিখিয়ে দিই আমি। শর্ট কোশ্চেন দুটো হচ্ছে, একটা ঘুমের ওষুধ তৈরি হয়, যেটাকে আমরা বলবো বারবিটিউরেটস। এটা ঘুমের ওষুধ যেটা ইউরিয়া থেকে পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে কালা জ্বরের ওষুধ। কি বললাম? কালা জ্বরের ওষুধ যেটা ইউরিয়া থেকে পাওয়া যায়, যার নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন। ইউরিয়া স্টিবামাইন। ব্যাস, একটা হচ্ছে ঘুমের ওষুধ, আর একটা হচ্ছে কালা জ্বরের ওষুধ। এটা পরীক্ষায় মাঝে মাঝে দেয় শর্ট কোশ্চেনে। ইউরিয়া থেকে প্রাপ্ত ঘুমের ওষুধটির নাম বারবিটিউরেটস, আর ইউরিয়া থেকে প্রাপ্ত কালা জ্বরের ওষুধটির নাম ইউরিয়া স্টিবামাইন। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে বক শোনার জন্য, এতক্ষণ ধরে সঙ্গ দেওয়ার জন্য। এবং একটুখানি বলে রাখি, অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, এখানে কিন্তু নম্বর তোলা খুবই ইজি। মাধ্যমিকের এই পার্টে যে আমাদের বিষয়গুলো পড়তে হবে, বিশেষ করে গ্যাস প্রস্তুতি এবং তোমার অ্যাসিড প্রস্তুতি, আর রয়েছে ধাতুবিদ্যা, এখান থেকে নম্বর পাওয়া খুবই সহজ। ঠিক আছে, সুতরাং চাপ নেবে না, ভয়ের কোনো কারণ নেই। শুধু আজকের ক্লাসটি মন দিয়ে আরও একবার দেখে নাও, দেখে নিয়ে বাড়িতে বই খুলে প্র্যাকটিস করো, তাহলেই ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে যাই নম্বর আসুক না কেন, ব্যাস সে নম্বর কিন্তু তুমি ছিনিয়ে নিতে পারবে। ঠিক আছে, বেশ। আর বক করে ক্লাসের লেন্থকে আমি বাড়াতে চাই না, এখানে শেষ করছি আজকের ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আমি খুব শীঘ্রই আবারও নেক্সট ক্লাস অবশ্যই ভৌতবিজ্ঞান ক্লাস হবে, এবং সেই ক্লাসে আমরা আরও যে দুটো গ্যাস রয়েছে আমাদের, হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন গ্যাস, সেই গ্যাসগুলোর প্রস্তুতি, সংগ্রহ, ব্যবহার ইত্যাদি যা কিছু আছে সবটা নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, আবারও টাটা।